দীর্ঘ 8টা বছর প্রবাসে কাটিয়ে দিলাম, ফ্যামিলিকে না জানিয়ে আজকে বাড়িতে আসলাম সবাইকে সারপ্রাইজ দেব বলে। বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই, আর তার কারণ হচ্ছে আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে একবার বলা হয়নি। আমি বাড়িতে আসাই কেউ খুশি হতে পারিনি, তা তাদের চেহারা দেখেই বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা একটু বেশি ছিল। সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই, তখন আমার বাবা পিছন পিছন আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে নিলই, হঠাৎ করে চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না বাবা, সমস্যা হয় নাই, তোমাদের দেখতে খুব মন চাচ্ছিল তাই চলে আসলাম। তারপর বাবা যে কথাটা বলল তা শুনে যেন আমি বেঁচে থাকতো মরে গেলাম, কারণ বাবা বলল, তা কখন যাবি আবার? বাবার কথা শুনে কিছুটা অবাক হলাম। মার তো বাড়িতে আসলাম, আমি কেমন আছি জিজ্ঞাসা না করে আমাকে বলছে আমি আবার কবে যাব। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। আমার কথা শুনে বাবা বিরক্ত একটা ভাব নিয়ে বলল, এখন না এসে যদি কিছুদিন পর আসতি তাহলে নেড়াদানা একটু কমতো, কারণ এখনো অনেক টাকা ঋণ বাকি আছে। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কি রে বাবা, চলে আসলি কেন, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না মা, কোনো সমস্যা হয় নাই, এমনিতেই আসলাম তোমায় দেখতে। মা বলল, ও আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে আয়, আজকে আবার রাকিবের বিয়ে, তুই যাবি না? যা ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, না মা, আমি ক্লান্ত, আমি যাব না। আমি আমার বাবা মায়ের কথা শুনে অনেকটাই অবাক হলাম। বড় ছেলে আমি, অথচ আমি বিয়ে করি নাই, ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আর আমাকে জিজ্ঞাসা করছে আমি আমার ছোট ভাইয়ের বিয়েতে যাব কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেছে, শুধু মা ছাড়া। সারাদিন জার্নি করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ছি, কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে। এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই, এইভাবেই শুয়ে আছি, আমাকে জিজ্ঞাসা করিনি আমি কোনো কিছু খাইছি কি না খাইছি। একটু পর আমার ছোট বোন আসলো আর বলল, ভাইয়া তুমি কেমন আছো? আমি বললাম, হ্যাঁ আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? তখন আমার ছোট বোন বলল, হ্যাঁ আমি ভালো আছি। ভাইয়া, আমার মনে হয় তুমি সকাল থেকে কোনো কিছু খাওনি। আমি বললাম, তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। আমার বোন বলল, ভাইয়া তুমি মিথ্যা কেন বলছো, ভালোভাবে বুঝতে পারছি তোমার চেহারাটা শুকিয়ে গেছে, তুমি কোনো কিছু খাওনি, তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মানুষ বলে মা নাকি সন্তানের দুঃখ বুঝে, কিন্তু আমার বেলা সবটা উল্টো। আমি বাড়িতে আসছি সেটা মনে হয় মায়ের মনে নেই। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার একমাত্র ছোট বোন। আমার চেহারা দেখে বুঝতে পারে যে আমি কি চাই, তাই সে বুঝতে পারছে যে আমি খাবার খাইনি। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো, ভাইয়া খাবারটা খেয়ে নাও। আমি বললাম, ভাইয়া একটা কথা বলি। আমি বললাম, বল, কি বলবি? আমার হাতে খাইয়ে দেব তোমাকে? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ বোন দে, অনেকদিন তো হলো তোর রাতের খাবার খাই না। তারপর আমার ছোট বোন খাবার খাইয়ে দিয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো, ছোট ভাইও ছিল। আম্মু বলল, নিলয় কি নিয়ে আসলি আসার সময়, আমাদেরকে একটু দেখা। আমি বললাম, এনেছিলাম অনেক কিছু, কিন্তু তা কাকে দেব বুঝতে পারছি না। তখন বাবা বলল, কাকে দিবি মানে? আমরা তো তোর পরিবার, আমাদেরকে দিবি না? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার? বাবা বলল, কেন এমন কথা বলছিস? আমি বললাম, না এমনি, আমি এখন কোনো কিছু খুলতে পারবো না, 2 দিন পর খুলবো। তারপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া, আমার থেকে টাকা পয়সা আর জিনিস তাদের কাছে অনেক দামি। এভাবে 2টা দিন কেটে গেল। 2 দিন পর ফ্যামিলির কেউ আমার খোঁজ খবর রাখে নাই, শুধু আমার ছোট বোন মুস্তফা ছাড়া। 2 দিন পর আব্বু আম্মু আমার রুমে আসে, সাথে ছোট ভাই বড় আপু মুস্তফা। আব্বু বলে, নিলয় কি করছিস? কিছু না আব্বু, বলেন। আব্বু বলল, তা আসার সময় কি আনলি? এখনো তো দেখলাম না। আমি বুঝতে পারলাম সবাই কেন আমার রুমে আসছে। তখন আমি বললাম, আসলে আব্বু তোমরা তো বিয়ে নিয়ে ব্যস্ত, তাই আর বের করি নাই। আব্বু বলল, ও তাহলে এখন বের কর, তোর বড় আপু আছে, সবাই দেখি তুই কি নিয়ে আসলি। আমি বললাম, আসলে আব্বু কারোর জন্য কোনো কিছু নিয়ে আসি নাই, শুধু আমার বোন মুস্তফার জন্য নিয়ে আসছি। এই কথাটা বলার পর দেখলাম ছোট ভাই বড় আপুর চেহারা মলিন হয়ে গেছে। তখন আম্মু বলল, দেখি কি নিয়ে আসলি মুস্তফার জন্য। তারপর আমি সবকিছু বের করি, চাপের করছি, সেখানে শুধু মুস্তফার জিনিস ছিল। তখন বড় আপু বলল, শুধু এই জিনিসগুলো নিয়ে আসলি? আমি বললাম, কেন? বড় আপু বলল, আমি বললাম না কিছুদিন আগে যদি তুই বাড়িতে আসিস তোর দুলাপাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসতে। আমি বললাম, আপু হঠাৎ করে তো চলে আসছি, তাই আনতে পারি নাই। বড় আপু বলল, তোকে কে বলছে যে হঠাৎ করে চলে আসতে? আরো 2 বছর পরে আসলে কি হতো? সেদিনই তো গেলি দেশের বাহিরে, এত তাড়াতাড়ি চলে আসা লাগে? আমি বললাম, কই, 8 বছর পর আসলাম।
বড় আপু বলল, তো হইছে, মানুষ তো 10 বছর পরে আসে বাড়িতে, প্রবাসী তো তুই একা থাকিস না, অনেক মানুষই তো আছে, আর তুই কিনা 8 বছর করেই চলে আসলি, আর 8 বছর বিদেশ করার পরও আমাদের জন্য কোনো কিছু আনলি না। আপুর কথা শুনে মুখের ভাষা যেন হারিয়ে ফেললাম। আমি শুধু একটা মুস্কি হাসি দিয়ে বললাম, হ্যাঁ। আব্বুর দিকে তাকালাম, দেখলাম আব্বুর মুখটাও মলিন হয়ে আছে। ছোট ভাই বলল, ভাইয়া আমার জন্য আইফোন আনতে বলছিলাম না, আমার জন্য কি আনছো? আমি বললাম, না, বললাম তো হঠাৎ করে চলে আসছি, তাই কিছু নিয়ে আসতে পারি নাই। ছোট ভাই বলল, তা তো দেখতেই পাচ্ছি, ছোট বোনের জন্য জিনিস আনছো, নতুন ফোন, তার সাথে কসমেটিক, আরো অনেক কিছু, আর আমাদের জন্য কোনো কিছু নিয়ে আসো নাই? আমি বললাম, আরে সেরকম কিছু না, ওর জন্য আগে এগুলো কিনে রাখছিলাম। ছোট ভাই বলল, হ্যাঁ আমি বুঝতে পারছি, আর কোনো কিছু বলতে হবে না, কিছুদিন টাইম নিয়ে আসলে কি হতো, এত তাড়াতাড়ি চলে আসলে আর বললে যে আমাদের জন্য কোনো কিছু আনো নাই। আর হ্যাঁ, বড় আপু ঠিক কথাই বলছে, কি করছো তুমি আমাদের জন্য? সকল প্রবাসীরাই এরকম কথা শুনে। ছোট ভাইয়ের কথার উত্তরেও আমি বোবা হয়ে যাই, কোনো কিছু বলি নাই, শুধু ছোট ভাই আপুর দিকে তাকিয়েছিলাম। কি বলবো, যেখানে আমার বাবা মা আছে সেখানে তাদের সামনে এতগুলো কথা আমাকে শুনাইতেছে। আমি ভেবেছিলাম তারা হয়তো কোনো কিছু বলবে, দেখলাম আব্বু আম্মু দুইজনে চুপ। তখন আম্মু বলল, নিলয় আম্মুর জন্য কি আনলি? আমি বললাম, মা আমি আপনার জন্য কোনো কিছু আনতে পারি নাই। তখন আম্মু বলল, তোকে না বলছিলাম আসার সময় আমার জন্য এক জোড়া জিনিস নিয়ে আসতি, তাও নিয়ে আসিস নাই? আমি বললাম, না মা, কোনো কিছু নিয়ে আসি নাই, আর তোমাকে তো বলছি অনেকবার, জিনিসও দেখাইছিলাম, সেগুলো কই? আম্মু বলল, সেগুলো পুরনো হয়ে গেছে, তাই বলছিলাম নতুন জিনিস নিয়ে আসতে। আমি বললাম, ও আচ্ছা, আবার না হয় দেশের বাহিরে গিয়ে তোমার জন্য পাঠিয়ে দেব। আম্মু বলল, আর হ্যাঁ, এখন বল তোর আব্বুর জন্য কি নিয়ে আসলি? আমি বললাম তো মা, কারোর জন্য কোনো কিছু নিয়ে আসি নাই, তাহলে কেন বারবার জিজ্ঞাসা করছো? তখন আব্বু বলল, বুঝলাম তুই কোনো কিছু নিয়ে আসলি না, তাহলে টাকা পয়সা কই? আমি বললাম, টাকা পয়সা কোথায় পাবো, মাসে সব টাকা তো বাড়িতেই পাঠাইতাম, তাহলে আমার টাকা কোথা থেকে আসবে? আব্বু বলল, তাহলে মানুষের লেনাদেনা কি করব? আর তোর ছোট বোন মুস্তফারও তো বিয়ে দিতে হবে। তখন আমি বললাম, এত বছরের এতগুলা টাকা সেগুলা কোথায়? আব্বু বলল, সেগুলো তো সংসারেই খরচ হয়ে গেছে, আর এখনো অনেক লেনাদেনা বাকি আছে, তুই যত তাড়াতাড়ি পারিস চলে যা। আর তোর রিটার্ন টিকিট কবে? আব্বুর কথা শুনে অনেকটাই অবাক হলাম, আর বললাম, হ্যাঁ আব্বু, খুব তাড়াতাড়ি চলে যাব। তারপর আব্বু চলে গেল। কি আজব দুনিয়া, আমি কেমন আছি তা জিজ্ঞাসা করে নাই, সবাই শুধু টাকা পয়সা জিনিস নিয়ে ব্যস্ত। তারপর ছোট বোন আমার কাছে আসে। মুস্তফা বলল, ভাইয়া কি দরকার ছিল আমার জন্য এতগুলো আনার? আমি বললাম, তুই তো আমার একমাত্র বোন, তোর জন্য আনবো না তো কার জন্য আনবো শুনি? মুস্তফা বলল, ছোট ভাইয়া শুধু শুধু রাগ করলো। আমি বললাম, আরে সব কিছু ঠিক হয়ে যাবে, আর তোমার তো 15 দিন। মুস্তফা বলল, কেন ভাইয়া, 15 দিন পর কি হবে? তখন আমি বললাম, কিছু না, এখন তুই যা। তারপর কি হয়েছে জানতে গল্পের সাথেই থাকেন। দেখতে দেখতে কেটে গেল 15টা দিন। এই 15 দিনে আমার পরিবারের কেউ আমার খোঁজ খবর রাখে নাই, শুধু ছোট বোন মুস্তফা ছাড়া। এক কথায় আমি বাড়িতে যে আছি সবাই মনে হয় ভুলে গিয়েছে, মুস্তফা সব সময় আমার খবর রাখে। আমি এই কয়দিন ঘর থেকে বাহিরে যাই নাই, বাহিরে গিয়ে কি হবে যেখানে আমার কোনো মূল্য নেই। সকালবেলা ছোট বোন আমার রুমে আসে, এসে আমাকে বলে, ভাইয়া তোমাকে ডাকছে বাহিরে। আমি বললাম, কেন? মুস্তফা বলল, জানি না, হয়তো তোমার সাথে কথা বলবে। আমি বললাম, ও আচ্ছা, তুই যা, আসছি। ছোট বোন চলে গেল। আমি বাহিরে আসলাম, দেখি সবাই বসে আছে। তখন বাবা বলল, নিলয় কি খবর তোর? বাবার কথা শুনে অনেকটাই অবাক হলাম, কারণ এই কয়দিন একবারও দেখা হয় নাই, আর এখন জিজ্ঞাসা করছে কি খবর। একটা মুচকি হাসি দিয়ে বললাম, এই তো বাবা, ভালো আছি। বাবা বলল, আচ্ছা শোন, তোকে যে জন্য ডাকা হয়েছে বুঝতে পারলাম কোনো প্রয়োজন পড়ছে, তাই এতদিন পর আমার কথা মনে পড়ছে। আমি বললাম, জি বলেন। বাবা বলল, তো রিটার্ন টিকিট কবে? আমি বললাম, কেন বাবা? আব্বু বলল, কেন মানে, তোর জন্য কেনাকাটা করতে হবে না, তাই জিজ্ঞাসা করলাম, তোর রিটার্ন টিকিট কবে? আমি বললাম, আসলে অনেক বছর পর তো বাড়িতে আসলাম, এ হলো কিছুদিন, আর কয়েক মাস পরে যাব। আর যদি এখানে কিছু একটা করতে পারি তাহলে আর যাব না দেশের বাইরে। আমার কথা শুনে
পরিবারের সবাই আমার দিকে এমন চোখে তাকালো যেন তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের মাথায় আসমান ভেঙে পড়ছে, আমি বোধহয় একটা বোঝা। তখন আম্মু বলল, নিলয় তুই এখানে কি করবি? আর এখানে তো বেশি টাকা ইনকাম করতে পারবি না। আমি বললাম, কেন মা? আমি তো ব্যবসা করব। আব্বু বলল, বুঝলাম তুই ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করতেও তো টাকা লাগবে। এত টাকা তোর কাছে আছে? আমি বললাম, এত বছরের টাকা কই? আমি যে প্রতি মাসে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আব্বু বলল, এত বছরের টাকা মানে? সেইগুলো তো সংসারের পিছনেই খরচ হয়ে গেছে, তোকে তো আগেই বললাম। তাহলে আবার কেন জিজ্ঞাসা করছিস টাকা কই গেছে? আমি বললাম, বাবা আমাদের সংসারের প্রতি মাসে 70,000 টাকা খরচ হই, সেটা আগে জানা ছিল না। আব্বু বলল, আমি কি বলছি তোকে যে পুরো টাকাটা আমি খেয়ে ফেলছি? এই টাকা দিয়ে তো ছোট ভাই লেখাপড়া, ছোট বোনের লেখাপড়ার খরচ চালিয়েছি। একটা ঘর উঠাতে অনেক টাকা খরচ হয়েছে। আমি বললাম, ও। আব্বু বলল, শুন, তুই যত তাড়াতাড়ি পারিস চলে যা। তোর ছোট কাকা আমাদের কাছে 3 লাখ টাকা পাও না। আমি বললাম, কিসের 3 লাখ টাকা পাও না? আমাদের তো কোনো লেনা দেনা ছিল না। তাহলে? আব্বু বলল, আরে তোর ছোট ভাইকে একটা বাইক কিনে দিয়েছিলাম 3 লাখ টাকা দিয়ে, সেই টাকা আর কি। আমি বললাম, কই বাবা, আমাকে তো বললে না। আব্বু বলল, এত কথা তোকে বলা লাগবে না। আর এখানে তোকে বলার কি আছে? ও তোর ছোট ভাই। আর আমি তো মনে করছিলাম তুই এখন দেশে আসবি না। আমি বললাম, ও। আব্বু বলল, শোন, তোর রিটার্ন টিকিটটা তাড়াতাড়ি কেটে ফেল। এই বলে সবাই চলে গেল। কি আজব বাবা আর মা, মানুষ তার ছেলেকে কাছে রাখতে চাই, আর বাবা মা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। যদি বাড়িতে না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না, কখনো জানতে পারতাম না যে তারা আমাকে ভালোবাসে না। আর আমার পরিবার আমাকে টাকার মেশিন মনে করছে। আসলে প্রবাসীর কোনো জীবন হয় না, সবাই তাদেরকে টাকার মেশিনই মনে করে। তা আজ আমি ভালো করে বুঝতে পারছি। আর এই দেশে বেশি দিন থাকা যাবে না, কারণ সবাই চাই আমি যাতে চলে যাই। কেটে গেল একটা মাস, তারপর আরেক মাস আমি রুমে শুয়ে আছি। আব্বু বলল, কে নিলয়, তোকে তো বললাম কখন যাবি, তোর যেন কথা কানেই যাচ্ছে না। আমি বললাম, বাবা 4 মাসের ছুটিতে আসছি, ছুটি শেষ হলে চলে যাব। আব্বু বলল, তোকে না আগে বললাম এত টাকা ঋণ, তাই 4 মাস থাকতে হবে না, তুই চলে যা, আবার না হয় 3-4 বছর পর আসবি। দেখতে তো পাচ্ছিস পরিবারের এই অবস্থা, সংসারটা অনেক কষ্টে চলছে। তোর ভাইকেও বিয়ে দিয়েছি, একটা চাকরি করতে হবে, তার অনেক টাকা লাগবে। আর তোর ছোট বোনকেও বিয়ে দিতে হবে। আর বিয়ে তো এমনি এমনি হয়ে যাবে না, অনেক টাকার ব্যাপার। আমি বললাম, আচ্ছা বাবা, আমি দেখি। এই বলে বাবা আমার রুম থেকে চলে গেল। বাবা মা আমি জানি বাড়িতে 4 মাস থাকলে তাদের সমস্যা। কথাগুলো ভাবছি আর হাসছি। মা তো যেন আমাকে ভুলে গিয়েছে। ও একটা কথা, আমার পরিবারের কেউ আমার সাথে ভালো করে কথা বলে না। কথা বলা তো দূরের কথা, আমার সাথে কেউ বসে এক মুঠো খাবারও খায়নি। মুস্তফা খাবার পাঠিয়ে দেই। 2 থেকে 3 দিন পর আম্মু বলল, মা এসে বলল, কিরে নিলয় কি করিস? আমি বললাম, কিছু না মা। আম্মু বলল, বাবা তুই কি আমার উপর রাগ করে আছিস? আমি বললাম, রাগ করে থাকবো কেন মা, তোমার তো কোনো কিছু করার নাই। আম্মু বলল, না, তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলছে তাই। আমি বললাম, না মা, আমি রাগ করব কেন? তোমরা যা ভালো মনে করছো তাই করছো, এখন রাগ করার কি আছে? আম্মু বলল, আসলে তোর বাবা আমরা ভেবেছিলাম তুই যখন দেশে আসবি তখন তোকে একটা বিয়ে করিয়ে দেব, কিন্তু ঘরের কাজের জন্য সেটা সম্পূর্ণ করতে পারিনি। আমি বললাম, হ্যাঁ মা, বুঝতে পারছি, সমস্যা নাই, ভালো হয়েছে। আম্মু বলল, বাবা তুই কবে আবার? অনেক দিন তো হয়ে গেল। আম্মুর কথা শুনে অবাক হলাম, নিজের অজান্তে চোখ দিয়ে পানি আসছে। নিজেকে সামনে নিয়ে বললাম, কেন মা, আমি এখানে থাকলে কি তোমাদের সমস্যা হই? মা বলল, না সমস্যা নাই, তুই দেশে আসলি অনেক দিন তো হলো, তাই জিজ্ঞাসা করলাম কবে যাবি। আমি বললাম, আমি চলে যাব মা, চিরদিনের জন্য, তখন চাইলেও আর আমাকে ফিরে আনতে পারবে না, মার তো কিছুদিন। আম্মু বলল, আচ্ছা যত তাড়াতাড়ি পারিস চলে যা, সংসারে এখন অনেক টাকার দরকার, তোর ছোট ভাই তো বেশি টাকা ইনকাম করে না, চাকরির জন্য খুঁজছে, আর তোর চাচারও অনেক টাকা বাকি আছে, সেগুলো দিতে হবে, মুস্তফাকে বিয়ে দিতে হবে। এই বলে আম্মু চলে গেল। আম্মুর কথাগুলো যেন তীরের মতো আমার বুকে এসে বিঁধল। প্রথম ভেবেছিলাম আম্মু মনে হয় সান্ত্বনা দিতে এসেছে, এখন বুঝলাম
আম্মু এখানে সান্ত্বনা দিতে আসে নাই, আমি কতদিন থাকবো তা জানতে আসছিল। ভেবেছিলাম সবাই যদি এরকম হয় তাহলে মা তো এরকম হবে না, আমাকে আগলে রাখবে, কিন্তু আমি বলছিলাম কারণ টাকার পাগল এই দুনিয়া, টাকার জন্য আপন মানুষও পর করে দেই। সবাই শুধু নিজের স্বার্থটাই খুঁজে, স্বার্থ ছাড়া দুনিয়া অচল। রাতে খাবার খেয়ে বসে আছি, তখন বড় আপু, আব্বু, আম্মু আমার রুমে আসে। আমার চেহারাটা অনেক বিরক্ত, তা দেখে তারা বুঝতে পারছে হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই। তখন বড় আপু বলল, নিলয় তুই কি বিয়ে করবি? আমি বললাম না আপু, বিয়ে করব না। হঠাৎ এ কথা শুনে বড় আপু বললাম, না অনেকদিন হলো দেশে আসলি, তাই জিজ্ঞাসা করছিলাম, তুই তো আবার কিছুদিনের মধ্যে আবার চলে যাবি। আব্বু বলল, নিলয় তোর আপু ঠিক করে বলছে, যদি বিয়ে করিস তাহলে আমাদেরকে বল। তখন আমি বললাম, ও তোমরা তাহলে এই জন্য আমার কাছে আসছো? বড় আপু বলল, তুই তাড়াতাড়ি চলে যা, অনেক দিন তো হলো। আমি বললাম, আপু চলে যাব, আর মাত্র 5 দিন, তারপর সবাই চলে গেল। আমাকে আর কেউ জিজ্ঞাসা করে নাই যে আমি কেমন আছি বা আমি কি চাই, শুধু আমি কবে যাব সেটা নিয়ে ব্যস্ত। 5 দিন পর ছোট বোন যখন আমার খাবার নিয়ে আসে, তখন দেখে আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, রক্তের পরিমাণ এত যে পুরো বিছানাটা যেন লাল হয়ে গেছে। আমার ছোট বোন একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। ছোট বোনের চিৎকার শুনে সবাই চলে আসে, এসে দেখে এই অবস্থা। মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে। তখন নিলয়ের দেহটা যেন দপদপে সাদা হয়ে গেছে, সারা বিছানায় রক্ত লেগে আছে। ছোট ভাই দেখে নিলয় নিঃশ্বাস নিচ্ছে না। হয়তো বা অনেক আগে নিলয় তার ছোট ভাইকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করছে। মাথার কাছে একটা চিরকুট পেল, চিরকুটে লেখা, প্রিয় মা কেমন আছো, আশা করি ভালো আছো। এই চিঠিটা যখন লিখছি তখন চোখ দিয়ে যেন অঝরে রক্ত কান্না পড়ছে। আমি জানি না এই চিঠিটা যখন তোমরা পড়বা তখন আমি দুনিয়ার মধ্যে থাকবো কিনা। কি ভাবছো আমি আত্মহত্যা করছি? না মা, এরকম ছেলে তুমি জন্ম দাও নাই যে ছেলে আত্মহত্যা করবে। আমার ব্রেন ক্যান্সার ছিল। আজ থেকে 4 মাস আগে মেডিকেল চেক আপ করতে গিয়ে জানতে পারি ডাক্তার বলছিল আমি মাত্র 4 মাস এই দুনিয়াতে থাকবো। কথাটা শুনে প্রচুর কষ্ট হয়। কত স্বপ্ন ছিল পরিবারের মধ্যে সুখে শান্তিতে বসবাস করার, কিন্তু আমার কপালে আর এই সুখ ছিল না। তাই তোমাদেরকে না জানিয়ে দেশে চলে আসি। ভেবেছিলাম জীবনের 4টা মাস আমার পরিবারের সাথে হাসি খুশি মুখে কাটিয়ে দেব। বিশ্বাস করো মা, আমি যদি জানতে পারতাম দেশে আসলে তোমরা অখুশি হবে, কোনোদিন দেশে আসতাম না। যদি জানতাম আমার আপনজন মানুষদের কাছ থেকে এত অবহেলা পাবো, আমি কখনো দেশে আসতাম না। তুমি তো আমায় গর্ভে ধারণ করছিলে মা, তাহলে কেন আমাকে এমন অবহেলা করলে? মানুষ বলে মা নাকি সন্তানের মুখ দেখে সবকিছু বলতে পারে, সবকিছু বুঝতে পারে। তাহলে মা তুমি কেন বুঝুনি? আমাকে একবারও জিজ্ঞাসা করলে না, বাবা তোর কি হয়েছে, তুই কেমন আছিস? মা তোমার হাতে খাবার খাওয়ার অনেক ইচ্ছা ছিল, এই 3 মাসে একদিনও তোমার হাতে খাবার খেতে পারলাম না, এবং কি তোমাদের সাথে বসে একবার আমাকে জিজ্ঞাসা করে বললে না, বাবা আয় আজকে আমাদের সাথে বসে খা। জানো মা, বাবা আমাকে মাস শেষের দিকে কল দিত, শুধু বলতো নিলয় এই মাসের টাকাটা পাঠিয়ে দিস, সংসারের অনেক টাকার প্রয়োজন। অথচ বাবা আমাকে জিজ্ঞাসা করতো না নিলয় তুই কেমন আছিস। আসলে মা তোমরা আমাকে ভুলে গেছো। তোমাদের মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে বাবার একটি পা এবং আরেকটা হাত অচল হয়ে পড়ে। সে সময় আমার বয়স ছিল 15 বছর। সংসারের হাল ধরতে হয়েছে, মানুষের জমিতে কাজ করতাম। মা তুমি বলতে একদিন বাবা তুই অনেক বড় হবি, তোমার ছোট্ট ছেলেটা আজকে অনেক বড়। মা সকালে সূর্যের আগে কাজে যেতাম, আবার রাতের বেলা আসতাম। ওই দূর প্রবাসে কত কষ্ট করছি, কিন্তু তোমরা সামান্য টাকার জন্য আমাকে ভুলে গিয়েছ। তুমি বলছিলে না তোমার জন্য জিনিস নিয়ে আসতে, আমি নিয়ে আসছি মা। আমার মাথার পাশে রাখা আছে, অনেক ইচ্ছে ছিল নিজ হাতে তোমাকে জিনিসগুলো পরিয়ে দেব, কিন্তু কথাই তো আছে সব ইচ্ছে তো আর পূরণ হয় না। বড় আপু তুই জিজ্ঞাসা করছিলি না আমি কি করছি তোর জন্য, তুই হয়তো ভুলে গেছিস বড় আপু। দুলাভাই যখন নতুন ব্যবসা শুরু করবে তুই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলি, বলেছিলি কিছুদিন পর দিয়ে দিবি, কিন্তু তা এখনো তো দিলি না। আপু আমি দুলাভাইয়ের জন্য ল্যাপটপ এনেছি, শুধু দেখতে দিয়েছিলাম আমার পরিবার আমাকে কতটা মূল্য দেয়। আর দুলাভাইয়ের ল্যাপটপটা আলমারিতে রাখা আছে, আমার দাফন শেষ করে দিস, আর দাফন শেষ করে সেগুলো নিয়ে যাস। আমার ছোট ভাই তুই ভাবছিস কি তোর ভাই তোর জন্য কোনো কিছু আনি নাই? আরে পাগল, তোর ভাই তোর জন্য
তোর ফেভারিট আইফোনটা নিয়ে আসছি। আর ছোট ভাই তুই বলছিলি না যে আমি তোদের জন্য কি করছি? আমি তখন শুধু বাবার দিকে চেয়েছিলাম, বাবা হয়তো তোদেরকে কোনো কিছু বলবে। শুন তাহলে আমি বলি, তোর বয়সে আমি মাটি খেটেছি, মানুষের জমিতে কামলা দিয়েছি, এই প্রবাসে দিনরাত খেটে খেয়ে না খেয়ে তোদের জন্য টাকা পাঠাইছি। আর তোর মোবাইলটা মানে আইফোনটা আমার বালিশের পাশে রাখা আছে। আমার লাশটা যখন বাহিনী নিয়ে যাবি তখন নিস। আর প্রিয় বাবা, প্রথমে আমার সালাম নেবেন। আপনাকে অনেক কিছু বলার ছিল কিন্তু আপনি জানতে চাইলেন না। মনে আছে বাবা, আরো 2 বছর আগে দেশে আসতে চাইছিলাম, তখন আপনি বলছিলেন 2 বছর পরে আসতে। এখন তো তা পূর্ণ হয়েছিল, তবে কেন আমার সাথে এমনটা করলেন? মা জিজ্ঞাসা করছিল আপনার জন্য কি নিয়ে আসছি। আমি আনছি আব্বা আপনার পছন্দের সোনালী রঙের ঘড়িটা। আর আপনি বলছিলেন মুস্তফার বিয়ের জন্য অনেক টাকা লাগবে, আমার কাছে নেই। আমার জমানো 5 লাখ টাকা ছিল, সেটা আমার বালিশের নিচে রাখলাম। আশা করি এটা আমার বোন মুস্তফাকে দিতে পারবেন। আর একটা কথা, আমাদের অনেক লেনাদানা, মাফ করবেন, আমি টাকাগুলো শোধ করতে পারি নাই। আমার কাফনের টাকাটা ধার করে এনে দিয়েন বাবা। আপনার কাছে আমার অনুরোধ, আমার রোজগারের টাকাটা দিয়েই আমার কাফন দিয়েন। ছোট বোন মুস্তফা, তোর ভাইটা অনেক খারাপ মানুষ ছিল রে, দয়া করে ক্ষমা করে দিস। আমার ইচ্ছে ছিল তোকে নিজ হাতে বিয়ে দেব, কিন্তু দেখ তোর ভাই স্বার্থপরের মতো দুনিয়া ছেড়ে দিল। জানো মা, আমি অনেক ক্লান্ত, আমার অনেক ঘুম পাচ্ছে, হয়তো এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম। আসসালামু আলাইকুম। এই পাঠটা এই পর্যন্তই, পরের পাঠের জন্য অপেক্ষায় থাকবে। জানো মা, আজকে আমি অনেক ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে, আমি চললাম সে চিরনিদ্রায়, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সব ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি, সব চাওয়া পূরণ করতে পারি নাই, তবে মা আমার জীবনের সবটা দিয়ে চেষ্টা করছি তোমাদের জন্য ইচ্ছে পূরণ করতে। যদি উপরওয়ালা আমাকে না নিয়ে যেত তাহলে হয়তো তোমাদের ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারতাম সকলের চাহিদা। আমি কাউকে দোষ দেব না মা। 1 বছর আগে বাবাকে বলেছিলাম আমার মাথায় প্রচুর ব্যথা হয়, যে ব্যথা আমি সহ্য করতে পারিনি, আমি চিকিৎসা করাতে দেশে আসতে চাই। তখন বাবা বলল তুই দেশে আসলে অনেক টাকা খরচ হবে, শুধু শুধু টাকা খরচ করে লাভ নেই, সেখানে ভালো ওষুধ খা, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা সেই দিনের কথাই আমাকে এমনভাবে ভিতর থেকে মেরে ফেলছিল যে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে গিয়েছিল। কিন্তু বাবা সেই দিনের কথাটাই আজকে কাজে দিয়েছে। একেবারে চলে যাচ্ছি ওষুধ খেয়ে, আর টাকা খরচ হবে না, তোমাদের অনেক টাকা বেঁচে গেল। বিশ্বাস করো মা, আমি যদি জানতাম তোমাদের কাছ থেকে এত অবহেলা পাবো তাহলে এই মুখটা কখনো আর তোমাদেরকে দেখাতাম না, আর বলে যেতাম আমার লাশটা যেন তোমাদেরকে না পাঠাই। তোমার মনে আছে মা, আমি যখন দেশে ছিলাম সেই সময়টাই আমার বয়স ছিল আনুমানিক 18 বছর। আমাদের অনেক লেনাদানা ছিল, বাবার কাছে অনেক মানুষ টাকা পাওনা ছিল, বাবাকে অনেক মানুষে অনেক কথা শোনাইতো টাকাগুলো না দেওয়ার কারণে। যেদিন আমি চলে আসব তার আগের দিন রাতে আমি যখন তোমার কোলে মাথা রাখছিলাম তখন তুমি বললা যে আমার মাথায় হাত বুলাতে বুলাতে তোকে অনেক বড় হতে হবে, অনেক বড়, আমাদের সব স্বপ্ন তোরকে পূরণ করতে হবে। দেখো আজকে আমি অনেক বড় হয়েছি, চলে যাওয়ার দিনও আজকে অনেক শান্তি পাচ্ছি, কারণ বাবাকে কেউ কথা শোনায় না। ছোট ভাই, আমি যদি জানতাম তোর বিয়ে তাহলে তোর বউর জন্য কোনো কিছু নিয়ে আসতাম, কিন্তু কপাল খারাপ, তার জন্য আমি কোনো কিছু জানতে পারিনি। মাফ করে দিস তোর ভাইটাকে। তোমাদের কাছে আমার একটা শেষ কথা, জীবিত থাকলে তো অবহেলা করছো, সেইটা সহ্য করার মতো ছিল, কিন্তু মা আমার লাশটাকে অবহেলা কইরো না। জীবিত অবহেলা সহ্য করা যায়, কিন্তু মৃত লাশটাকে অবহেলা করলে শান্তি পাবো না মা। চলে যাচ্ছি, সবাই ভালো থেকো। ইতি তোমাদের সেই টাকার মেশিন। চিরকুট পড়া শেষ, ঘরের মধ্যে এক নীরবতা কাজ করছে, কারো মুখে কোনো কথা নেই, সবাই চেয়ে আছে নিলয়ের সেই লাশটার দিকে। অনেকক্ষণ চুপ দেখে নিলয়ের বাবা বলল, বাবা নিলয় কি হয়েছে তোর? আর হা করে তাকিয়ে আছে নিলয়ের সাদা দেহটার দিকে। মনে হচ্ছে নিলয়ের দেহ থেকে রক্তগুলো চুষে কেউ খেয়ে ফেলছে। সবার চোখ দিয়ে পানি চিকচিক করছে। নিলয়ের বাবা একটু ঘুঙ্গাচ্ছে, সে যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলছে। বাবা কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন বাবা? দেখ তোর বাবা তোর রুমে এসে তোর সাথে কথা বলতে চাই। উঠ না বাবা, বাপ ছেলে মিলে আজকে জমিয়ে আড্ডা দেব, তোর সব কথা শুনবো, তোর কাছে আর টাকা চাইবো না। এখন তুই যা বলবি তাই করব, আর রাগ করে থাকিস না বাপ, একবারের মতো ক্ষমা করে দে। চল না ভাব, দুইজনে সে আগের মতো বাজারে যাব। তোর মনে আছে ছোটবেলায় তোকে কাঁধে করে বাজারে নিয়ে যেতাম, তখন তুই বলতি বাবা একদিন তোমার সব কষ্ট আমি দূর করে দেব। কি বাপ আজকে যাবি না আমার সাথে? দেখ তোর
বুড়ো দাদুও দাঁড়িয়ে আছে। আজকের মতো ক্ষমা করে দেম, আর জীবনও আমরা তোর কাছে টাকা চাইবো না। ও নিলয়, তোর মা দেখ কান্না করছে বাপ, তুই না বলতি তোর মায়ের চোখের পানি তুই সহ্য করতে পারিস না। তখন নিলয়ের মা বলল, নিলয় আমি তোর মা, তুই আমার কুলে মাথা দিয়ে শুয়ে আছিস দেখ বাপ, তোর ইচ্ছে ছিল না আমার কুলে মাথা রাখার, আমার কুলে মাথা রেখে তুই শুয়ে আছিস, আমার সাথে কথা বল না বাপ, মনের সব কথা আমাকে খুলে বল। এখন থেকে প্রতিদিন তোকে কুলে নেব, হাত দিয়ে খাবার খাইয়ে দেব, আমরা সবাই তোর সাথে বসে খাবার খাবো। আমি তোর মা, তোকে কথা দিচ্ছি, তোর থেকে আর জীবনও টাকা চাইবো না, আমার স্বর্ণের জিনিস লাগবো না বাপ, তুই ফিরে আয়। এই বলে সবাই হাহা করে কান্না করতে করতে একের পর এক বেহুশ হয়ে পড়ল। মাইশার চোখ যেন দেখা যাচ্ছে না, লাল বর্ণ ধারণ করছে, মনে হচ্ছে চোখ বেয়ে এখনই রক্ত কান্না বের হবে। অনেক সময় চলে গেল, নিলয়ের সব কাজ শেষ হলো, নিলয়কে কবরে শায়িত করলো। বাড়িটার মধ্যে যেন শান্তি হারিয়ে গেছে, কারণ ঘরের মালিক আর যে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই গল্পটা এই পর্যন্তই। আর একটা কথা, আমি নিজেও প্রবাসী, জানি না কি হবে, আমি চাই ভিডিওটা বেশি বেশি শেয়ার হোক, সবার মা বাবা যেন ভিডিওটা দেখতে পারে, আপনিও আপনার বাবা মাকে ভিডিওটা দেখাইবেন। আর একটা কথা কি ভাই জানেন, পয়সা থাকতে কেউ বুঝে না, যখন আমরা মইরা যাই তখনই সবাই নাটক করে, আর এটা বুঝাই তারা আমাদেরকে ভালোবাসে। আসসালামু আলাইকুম। তো এরপর কি গল্প চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পটা এই পর্যন্তই, ভালো থাকবেন, নিজেকেও খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, গল্পের মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা কইরা দিয়েন। আর নেক্সট কি গল্প আপনারা চান, ভূতের নাকি রোমান্টিক নাকি কষ্টের, অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী পার্ট দেখার জন্য অপেক্ষা করবেন, মানে পরবর্তী গল্প দেখার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।